শুরু করতেছি। আচ্ছা, ডিজঅর্ডারস অফ ব্লাড এর মধ্যে আমরা আলোচনা করার শুরুতেই আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে ব্লাড সেলগুলো কি কাজ করে। তো আমরা জানি 3 ধরনের ব্লাড সেল আছে। একটা ব্লাড সেল হচ্ছে আমরা বলি প্রথম যেটা সবচেয়ে অ্যাবান্ডেন্ট ইরিথ্রোসাইট, তারপরে হচ্ছে লিউকোসাইট এবং তার শেষে হচ্ছে আমাদের প্লেটলেট। 3 ধরনের ব্লাড সেল আমাদের আছে, তার সাথে আছে আমাদের প্লাজমা প্রোটিন এবং আরো অন্য কম্পোনেন্টগুলো। তো মূলত হইতেছে আমাদের ব্লাডের ডিসঅর্ডার নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আসলে আমরা ইরিথ্রোসাইট, লিউকোসাইট এবং প্লেটলেটের ফাংশনাল মানে ফাংশনে কোনো সমস্যা হলে বা তাদের কম্পোজিশনে সমস্যা হলে যে ডিসঅর্ডারগুলো অ্যারাইজ করে সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করি। তো আলোচনার শুরুতে আমাকে সংক্ষেপে জানতে হবে যে সেই ইরিথ্রোসাইট, লিউকোসাইট, প্লেটলেটের সাইজ কিরকম, শেপ কিরকম, তাদের কম্পোজিশন কি হতে পারে। আচ্ছা, তো আমরা বলতেছি যে ইরিথ্রোসাইট কি? ইরিথ্রোসাইট হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট, সবচেয়ে বেশি যে সেলটা আমাদের দেখা যায় সেই সেলটা হচ্ছে ইরিথ্রোসাইট। এবং এটা কত? প্রায় 4.2 থেকে 6.2 মিলিয়ন পার কিউবিক, খুব সামান্য পরিমাণ ব্লাডে 42 লক্ষ থেকে 62 লক্ষ পরিমাণ থাকে। যদি শেপটা আমরা দেখি যে শেপটা কিরকম, শেপটা হচ্ছে বাইকনকেভ, মানে একটা ডিস্কের মতো, যেটার মাঝখানে চ্যাপটা, উপরে থেকে নিলেও দেখলেও চ্যাপটা, নিচে থেকে দেখলেও চ্যাপটা। তার মানে কি এইখানে এই মাঝখানে হচ্ছে তার থিকনেসটা সবচেয়ে কম। কতটুকু? 0.75 মাইক্রোমিটার। রিমের দিকে সাইড সাইড ওয়ালের দিকে হচ্ছে 2.6 মাইক্রোমিটার। আর যদি রেডিয়াসটা চিন্তা করি যে এক কোণা থেকে আর কোণা কতটুকু সে লম্বা ওয়াইড, সেটা হচ্ছে 7.5 মাইক্রোমিটার, মানে খুবই ছোট। আচ্ছা, এদের কাজটা কি? কাজ হইতেছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডকে এক্সচেঞ্জ করা, লাংসে থেকে অক্সিজেন রিসিভ করা, লাংসকে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেওয়া, সে অক্সিজেনটাকে নিয়ে এসে টিস্যুর মধ্যে অক্সিজেন সাপ্লাই করা, টিস্যুর থেকে অক্সিজেনটাকে রিসিভ করা, টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড রিসিভ করে আবার সেটাকে লাংসে নিয়ে যাওয়া। তো এই কাজটা হইতেছে আমাদের আরবিসির কাজ। আচ্ছা, আরবিসি আমরা কেন বলতেছি? আরবিসি স্ট্যান্ডস ফর রেড ব্লাড কর্পাসল, লোহিত রক্ত কণিকা, নট রেড ব্লাড সেল। এটা সেল না। সেল থাকে কখন আমরা বলবো? যখন সেটাতে কোনো নিউক্লিয়াস থাকে, কিন্তু একটা ম্যাচিউর ইরিথ্রোসাইটে কোনো নিউক্লিয়াস নাই, এই জন্য আমরা কখনো এটাকে সেল বলি না, আমরা এটাকে বলি কর্পাসল, একটা কণিকা। আচ্ছা, এবং এটা যখন ইরিথ্রোসাইটগুলো যখন ক্যাপিলারি দিয়ে চলা মানে পাস করে, মুভ করে, তখন কি সে একটা সিলিন্ডারের মতো, তাকে মনে হয় যে একটা সিলিন্ডার চলাফেরা। সিলিন্ডারটা কি? যে একটার পর একটা সিঙ্গেল ফাইল, নট মাল্টিপল, যে এখানে একটা ইরিথ্রোসাইট, এখানে একটা, কোনো হ্যাভ হ্যাজার্ডলি ডিসঅর্ডারলি তারা মুভ করে না। তারা কি একজনের পরে একজন, একটার পর একটা এরকম একটা সিলিন্ডার তৈরি হয়, আবার হয়তো গ্যাপ থাকে, আবার একটার পর একটা অনেকগুলো সিলিন্ডার তৈরি হয়, তৈরি তারা মুভ করে। এই অর্ডারলি মুভমেন্টের ফলে কি হইতেছে? তারা প্রত্যেকেই কিন্তু টিস্যুর টাচে আসতে পারতেছে, প্লাস মুভমেন্টটাও স্মুথ হচ্ছে, কোথাও ক্লক করতেছে না। আচ্ছা আচ্ছা, ইরাইথোসাইট আমরা বলতেছি কেন? ইরাইথোসাইট মানেটা কি? যেটা বললাম যে রেড ব্লাড কর্পাসল, ইরাইথো মানে হইতেছে ইরাইথ্রেমা, রেডনেস হয়ে যাওয়া, সাইট মানে সেল, মানে যে সেলটা, এটা মানে রেড রেড সেল। আচ্ছা, এরপরেরটা কি? আমাদের লিউকোসাইট। লিউকোসাইটটাকে আমরা জানি, আমরা অলরেডি পড়ছি আগে, যে আমাদের যে হোস্ট ডিফেন্স সিস্টেম, আমাদের বাইরে থেকে যে প্যাথোজেনিক মাইক্রোজোমগুলো অ্যাটাক করে, অ্যালার্জেন হতে পারে, আমাদের অ্যান্টিবডি তৈরি করা হতে পারে, এগুলো সবগুলো কাজ করে আমাদের লিউকোসাইট, যেটাকে আমরা বলি হোয়াইট ব্লাড সেল। সেলটা কারণ কি? আমরা ওটাকে বলতেছি কর্পাসল, আবার এটাকে বলতেছি সেল, কারণ এই লিউকোসাইটটা আসলে তার নিউক্লিয়াস আছে একটা, তার একটা ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়াস থাকলে আমরা সেটাকে তখন সেল বলি। সুতরাং এই লিউকোসাইট অথবা হোয়াইট ব্লাড সেল, হোয়াইট বলতেছি কারণ হইতেছে যে ওইটাকে যেহেতু রেড বলছি বিকজ অফ দ্য প্রেজেন্স অফ হিমোগ্লোবিন, সেখানে হিমোগ্লোবিন আছে, এই কারণে সেটা রেড। বাট it doesn't contain, this leukocyte doesn't contain any hemoglobin, that's why it is not red, it is termed as white blood cell. আচ্ছা, সাইজটা হচ্ছে প্রায় 1.5 to 3 times লার্জার ইন ডায়ামিটার, তো অনেক বড়।
যদি রেড সেলের সাথে তুলনা করি তার থেকে এটা অনেক বড়। কাউন্ট খুবই কম সেই হিসাবে, কারণ ওটা ছিল 4.2 থেকে 6.2 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, এটা হচ্ছে অনলি 4,500 টু 11,000 পার কিউবিক মিলিমিটার। লিউকোসাইটকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি এবং তারা সবাই হোস্ট ডিফেন্স মেকানিজমে কাজ করে, তবে এক একটা এক এক উপায় এক একজনের বিরুদ্ধে কাজ করে। তাদের যদি আমরা মানে ক্যাটাগরাইজ করি, একটা ক্যাটাগরাইজেশন হইতেছে বেসড অন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ গ্র্যানুলস। যেমন নাম দেখা যাচ্ছে এখানে গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। সাইট মানে সেল, গ্র্যানুল মানে তো আমরা জানি গ্র্যানুলস দানা, মানে যেই সেলের মধ্যে বেশ কিছু দানা দেখা যাচ্ছে। কি কখন দেখা যায়? যখন আমরা লাইট মাইক্রোস্কোপিতে দেখি। অ্যাগ্রানুলোসাইট নাম শুনে রেফার করতেছে ইট ডাজন্ট কন্টেইন এনি গ্র্যানুলস, বাট ইট কন্টেইনস ভেরি ফাইন গ্র্যানুলস, যেগুলো আমরা নর্মালি মাইক্রোস্কোপে দেখতে পারি না। গ্র্যানুলোসাইটকে আবার তিনটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। নিউট্রোফিল মানে আমরা যদি আলাদা করতে চাই বাকি দুটো থেকে, তাহলে আমরা যদি এটা নিউক্লিয়াসের দিকে তাকাই দেখবো এটাকে তিনটা লোব আছে, পাঁচটা লোবও থাকতে পারে, তার মানে এটা দিস ইজ মাল্টি লোবড। দিস ইজ অলসো মাল্টি লোবড, বাট মাল্টি এখানে হয়েছে দুই। ইউসিনোফিলের ক্ষেত্রে দুইটা লোব দেখা যায়, বেজোফিলের ক্ষেত্রে দুইটা লোব দেখা যায়। এবং তবে আমাদের ইউসিনোফিল যেরকম স্টেনিং শো করে, বেজোফিলের স্টেনিং হয় অন্যরকম। এই তিনটাই নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল ডিফারেন্ট স্টেনিং এ তারা ডিফারেন্ট কালার শো করে, তাদের কাজও কিছুটা ডিফারেন্ট। অন্যদিকে অ্যাগ্রানুলোসাইটের দুটো ভাগ, একটা হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট। দুটো নিউক্লিয়াসই যথেষ্ট বড়, কোনো লোব নাই। এই তিনজনের মধ্যে যেরকম পাঁচটা দুইটা দুইটা ছিল, এখানে কোনো লোব নাই, তারা সিঙ্গেল। লিম্ফোসাইটের ক্ষেত্রে যেটা নিউক্লিয়াসটা অনেক বড়, পুরো সেল জুড়েই প্রায় সে আছে, এবং তার কর্নারের দিকে বা রিমের দিকে খুব পাতলা সাইটোপ্লাজমিক আছে। অন্যদিকে মনোসাইটের যেই নিউক্লিয়াস সেটাও বড়, তবে এটার শেপটা স্ফেরিক্যাল না, এটার শেপটা হচ্ছে কিরকম, কিছুটা কিডনি শেপ অথবা সি শেপ, সি এর মতো। ফলে আমরা যদি বলে যে অ্যাগ্রানুলোসাইটস কোনটা কিরকম, আমরা দেখেই বুঝতে পারবো যেটা যেটা একেবারে রাউন্ড শেপ এবং অনেক বড়, আমরা বলতে পারবো দিস ইজ লিম্ফোসাইট। আর যেটা সি শেপ বা কিডনির মতো পুরো পুরো সেল জুড়ে নাই, সেটাকে আমরা বলবো দিস ইজ মনোসাইট। আচ্ছা, এরপরে হচ্ছে কি প্লেটেলেটস। প্লেটেলেট আমরা আরেকটা নাম কি বলি, আমরা প্লেটেলেট একটা নাম বলি থ্রম্বোসাইট। থ্রম্বাস মানে ক্লট, সাইট মানে তো সেল, মানে যেই সেলটা ক্লট তৈরি করে। কখন তৈরি করে? যদি আমাদের কোথাও কেটে যায়, আমরা যেটাকে বলি যে সে কোয়াগুলেশন করে, কোয়াগুলেশন করে আমাদের যে রক্তপাতটা বন্ধ করে দেয়। আচ্ছা, এই কারণে তার একটা নাম দেওয়া হয় থ্রম্বোসাইটস। তো প্লেটলেটটাও আরবিসি, রেড ব্লাড কর্পাসেলের মতো, সে কোনো সেল না, আসলে তাকে আমরা সেল বলতে পারি না। সেটা এটা কি আসলে? এটা আসলে আসলে একটা সেলের ফ্র্যাগমেন্ট। এগুলো হচ্ছে সেলের ফ্র্যাগমেন্ট। যেমন এখানে একটা ছোট্ট ছবি দেওয়া হয়েছে, আমি এটা ম্যাকক্লিন বই থেকে নিছি, যে বোন ম্যারোতে সে তৈরি হচ্ছে। বোন ম্যারোতে তৈরি হচ্ছে ফাইনালি সে কিভাবে তৈরি হতেছে? ফাইনালি তৈরি হতেছে মেগা ক্যারায়োসাইটস হিসেবে। এবং এই মেগা ক্যারায়োসাইটসে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নিউক্লিয়াস আছে। তাহলে এই যে নিউক্লিয়াস আছে, কিন্তু সেটা কি আউটসাইড দ্য ব্লাড ভেসেল। এবং যখন প্রয়োজন, আর যখন প্লেটেলেটের বেশি প্রয়োজন, তখন কি হবে? এই মেগা ক্যারায়োসাইটস থেকে কিছু প্রোট্রুশন বের হবে, কিছু আঙ্গুলের মতো বের হবে। বের হওয়ার পরে সেখান থেকে তখন সেটা কিছুটা ফ্র্যাগমেন্ট হবে, কেটে কেটে যাবে, ছোট ছোট পার্ট বের হবে, যেটা হইতেছে প্লেটেলেটস। তার মানে মেগা ক্যারায়োসাইটস আছে আমাদের, থাকার পরে কি হবে? আমরা বলতেছি যে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন হবে, প্রোট্রুশন হবে। ফিঙ্গার লাইক প্রজেকশন গুলোকে আমরা বলতেছি কি? আমরা বলছি প্রোপ্লেটেলেট। এবং যখন প্লেটেলেটের বেশি দরকার, তখন কি হবে? প্রোটেলেট গুলো আস্তে আস্তে একটার পর একটা শেডিং হবে, মানে আস্তে আস্তে কেটে কেটে যাবে, এবং সেটাকে আমরা বলছি ফাইনালি প্লেটেলেট। তার মানে মেগা ক্যারোটোসাইটস কিন্তু দিস ইজ এ সেল, কারণ তার একটা নিউক্লিয়াস আছে। অন্যদিকে প্লেটেলেট কিন্তু কোনো সেল না, বিকজ তার কোনো নিউক্লিয়াস নাই। এই জন্য আমরা বলতেছি যে প্লেটেলেটস আর ইরেগুলার মেমব্রেনেটোস
সেলুলার ফ্র্যাগমেন্ট, সে এই সেলের আসলে একটা ফ্র্যাগমেন্ট। সাইজ খুবই ছোট, 2 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, মানে একটা ইরেথ্রোসাইট থেকেও ছোট। ইরেথ্রোসাইট হইতেছে কত, প্রায় আমরা দেখছি 7.5 মাইক্রোমিটার তার ডায়ামিটার, অন্যদিকে প্লেটেলেট হইতেছে মাত্র 2 মাইক্রোমিটার। আমরা এটাকে থ্রম্বাস বলি, এবং তার কাউন্ট কত, 1.5 থেকে 4 লাখ পার মিলিমিটার অফ ব্লাড। তাহলে ইরেথ্রোসাইট, লিউকোসাইট এবং প্লেটেলেট সম্বন্ধে আমরা কিছু জানলাম। আচ্ছা, এখন যদি ডিসঅর্ডার হয়, কিছু এক্সাম্পল এখানে আমি দিচ্ছি, যে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটেলেট, কিছু অল্প কিছু ডিসঅর্ডারের উল্লেখ করছে এখানে শুধু। যেমন আরবিসির ক্ষেত্রে অ্যানিমিয়া, পলিসাইথেমিয়া, থ্যালাসেমিয়া, এগুলোর ডিটেলস আমরা ইনশাল্লাহ পড়বো সামনে। ডব্লিউবিসির ক্ষেত্রে লিউকোপেনিয়া, নিউট্রোপেনিয়া, লিউকোসাইটোসিস, নিওপ্লাজম। আচ্ছা, এখানে কিছু টার্ম, যেমন পেনিয়া, পেনিয়া মানে হইতেছে পোভার্টি, দরিদ্রতা, মানে কমে যাওয়া। তো লিউকোপেনিয়া তার মানে লিউকোসাইটের পরিমাণ কম। নিউট্রোপেনিয়া যদি বলি, মানে নিউট্রোফিলের সংখ্যা কমে যাচ্ছে। সাইটোসিস মানে হচ্ছে সংখ্যা বেড়ে যাওয়া, তার মানে লিউকোসাইটোসিস, তার মানে আমাদের লিউকোসাইটের পরিমাণ সংখ্যা অনেক বেড়ে গেছে। নিওপ্লাজম তো আমরা জানি, নিওপ্লাজম মানে ক্যান্সার হয়ে যাওয়া, তার মানে এটাও সংখ্যা অনেক বেড়ে গেছে, তবে দ্যাট টার্নস ইনটু ক্যান্সার। লিউকোসাইটের সংখ্যা যদি ইনফেকশন হয়, আমাদের বডিতে যদি ইনফেকশন হয়, কোনো ব্যাকটেরিয়া ঢুকে, তার ফলে কি হবে, আমাদের বডির হোস্ট মেকানিজম আমরা বলতেছি যে লিউকোসাইট তার এগেনস্টে কাজ করে, তার মানে কি, তখন ইনফেকশনের সময় লিউকোসাইটের পরিমাণটা বেড়ে যাবে। তার মানে একটা কিছু মানে একটা শর্ট পিরিয়ডের জন্য লিউকোসাইটোসিস হতে পারে। অন্যদিকে এটা যদি ইট টার্নস ইনটু অ্যাবনর্মাল গ্রোথ, অ্যাবনর্মাল প্রলিফারেশন, তখন আমরা একটু বলতেছি যে এটা আমাদের নিওপ্লাজমে কনভার্ট হয়ে গেছে। এখানে পলিসাইথেমিয়ার এটা হইতেছে ইরাইথোসাইটোসিস। আমি এখানে বললাম সাইটোসিস মানে কি, সাইটোসিস মানে হইতেছে যে সেলের সংখ্যা বেড়ে যাওয়া। তাহলে এই পলিসাইথেমিয়ার মানে হইতেছে যে এখানে এটা আরেকটা নাম হইতেছে ইরাইথোসাইটোসিস। ইরাইথোসাইটোসিস তার মানে ইরাইথোসাইটের সংখ্যা অনেক বেড়ে গেছে, আরেকটা নাম হচ্ছে পলিসাইথেমিয়া। অ্যানিমিয়া হইতেছে আরবিসির সংখ্যা কমে যাওয়া, আরবিসি ভেঙে যাওয়া। আমরা ডিটেলস পড়বো। প্লেটেলেটের ডিসফাংশন কি, মানে ডিসঅর্ডার কি হতে পারে, ব্লিডিং ডিসঅর্ডার। আমরা বলছি যে প্লেটেলেটের কাজ হচ্ছে ক্লট করা, ব্লিডিং বন্ধ করা। তার মানে প্লেটেলেট কোনো কারণে বা যে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো আছে সেগুলো যদি কোনো কারণে কাজ না করে, তাহলে ব্লিডিং হতে পারে। ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এখন আমরা চাইতেছি আমাদের ব্লাড যেটা ভেসেলের ভিতরে যে ব্লাড ফ্লো করতেছে সেখানে কোনো ক্লট হবে না। যদি কোথাও আমাদের মানে হেমোরেজ হয়, সেখানেই যাতে ক্লটিংটা হয়, সেই জায়গাটা যাতে সে ব্লক করে দিতে পারে। কিন্তু এরকম হলো যে যে ফ্রি ব্লাড ফ্লো হইতেছে সেখানে আস্তে আস্তে কোয়াগুলেশন করতেছে, দ্যাট ইজ বিগ প্রবলেম। এটাকে বলতেছে ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, মানে ভেসেলের ভিতরে সে কোয়াগুলেট করা শুরু করছে। আরটা কি, থ্রম্বোসাইটোপেনিয়া। আমরা বলছি পেনিয়া মানে কমে যাওয়া, তার মানে থ্রম্বোসাইটের সংখ্যা যদি কোনো কারণে কমে যায়। আরো অনেক ডিজিজ আছে, আমরা জাস্ট কয়েকটা ডিজিজ এখান থেকে সিলেক্ট করছি। প্রথম হচ্ছে আরবিসি অথবা ইরেথ্রোসাইটের একটা ডিসঅর্ডার, অ্যানিমিয়া। তো অ্যানিমিয়া জানার আগে আমাদেরকে জাস্ট আমরা রেড সেলের ইন্ডাইসেস, কিছু কিছু মানে ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সগুলোকে আমরা অনেক সময় মিজার করি। আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার অনেক সময় দেখবা কুমুলেটিভ ব্লাড কাউন্ট দেয়, যে আপনার ব্লাড সেল সব কাউন্ট সেখানে করেন, তখন সেই রিপোর্টটা দেখলে সেখানে দেখা যায় যে এমসিবি, এমসিএইচ এগুলো থাকে। তো আমরা হয়তো অনেকে জানি এমসিভি। এমসিভি কি, মিন সেল ভলিউম, অ্যাভারেজ ভলিউম পার রেড সেল, এক্সপ্রেস ইন ফেমটোলিটার্স, কিউবিক মাইক্রনস। ঠিক আছে, মানে একটা রেড সেলের ভলিউমটা কত, আমরা বললাম কি, তার ডায়ামিটার হইতেছে 7.5 মাইক্রোমিটার, উইথ হইতেছে কত, উইথ হইতেছে আমাদের 0.26 থেকে 0.75 পর্যন্ত। ঠিক আছে, তার মানে কি, তার একটা ভলিউম বের করা যাবে। সেটাই বলতেছে যে মেইন সেল ভলিউম হইতেছে অ্যাভারেজ ভলিউম পার রেড সেল, যে একটা প্যাকড রেড সেল কতগুলো আছে এবং তার টোটাল ভলিউম কত।
তো এটার একটা অ্যাভারেজ বের করা, এক্সপ্রেস ইন ফেমটোলিটার। আচ্ছা, যেহেতু খুবই সাইজ ছোট এই জন্য ফেমটোলিটার মানে কিউবিক মাইক্রনস। এরপরে আরেকটা ইন্ডেক্স কি, মিন সেল হিমোগ্লোবিন MCH, অ্যাভারেজ mass of hemoglobin per red cell expressed in picograms, মানে প্রতিটা রেড সেল কি পরিমাণ হিমোগ্লোবিন ক্যারি করতেছে, কি পরিমাণটা কত কত গ্রাম। এখন একটা রেড সেল খুবই ছোট, তার মানে কি যদি আমরা সেটাকে ম্যাচ করতে চাই তাহলে খুবই সামান্য হবে, এই জন্য এটা কি এক্সপ্রেস করে কি কত পিকোগ্রাম। আচ্ছা, এরপর হচ্ছে মিন সেল হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। আমরা এটাকে দেখছি মিন সেল হিমোগ্লোবিন মানে একটা আরবিসিতে কত পিকোগ্রাম হিমোগ্লোবিন আছে এটা মেজার করা। এটা কি অ্যাভারেজ কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিন ইন এ গিভেন ভলিউম অফ প্যাকড রেড সেল এক্সপ্রেস ইন গ্রামস পার ডেসিলিটার। তার মানে এখানে ছিল একটা রেড সেল, এখানে হইতেছে কি অনেকগুলো রেড সেল, একটা প্যাকড রেড সেল একটা ভলিউম দিল আমাকে যে 1 ডেসিলিটার, এই যে 1 ডেসিলিটারে যতগুলো রেড সেল আছে সেইখানে কতটুকু হিমোগ্লোবিন, কত গ্রাম হিমোগ্লোবিন এখানে আছে সেটা বলা, এটা হচ্ছে MCHC। আর এটা হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ। ডিস্ট্রিবিউশন উইথ এটা কি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ রেড সেল ভলিউম। আমরা বলছি 7.5 তার ডায়ামিটার, এখন এই ডায়ামিটারটা বড় হতে পারে, ডায়ামিটারটা ছোট হতে পারে। যেমন কি ডায়ামিটার বেড়ে গেলে মানে কি রেড সেলটা বড় হয়ে গেছে, ডায়ামিটার কমে যাওয়া মানে কি রেড সেলটা ছোট হয়ে গেছে। তার মানে কি এটার একটা রেঞ্জ আছে যে এটা কত থেকে কত পর্যন্ত থাকবে নর্মাল একজন অ্যাডাল্টের ক্ষেত্রে। তো এই রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ RDW দেখে আমরা বলতে পারি যে রেড সেলের সাইজটা কি বড় হয়ে গেছে নাকি মানে সাইজটা কি নর্মাল আছে নাকি সাইজ বড় বা ছোট হয়ে গেছে। তো এগুলো হচ্ছে কমন ইন্ডাইসেস অফ দ্য রেড সেল। আচ্ছা, এখন প্রথম যে অ্যানিমিয়াটা আমরা পড়বো সেটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। প্রথমটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। আমরা জানি যে হিমোলাইটিক নাম শুনে তো আমরা বুঝতে পারতেছি যে কি হিমোলাইসিস। আচ্ছা, মানে ভেঙে যাওয়া, লাইসিস মানে তো ভেঙে যাওয়া, সেটা কি যে হিমোলাইটিক অ্যানিমিয়া অনেক ধরনের আছে, তবে যেটা ইন্ডিকেট করে সেটা কি এক্সিলারেটেড রেড ব্লাড ডিস্ট্রাকশন, মানে রেড সেলগুলো ভেঙে যাবে, ভেঙে যাচ্ছে। যদি এটাই হয় সেটা কারণ যেটাই হোক না কেন আমরা বলবো হিমোলাইসিস হচ্ছে। কমনলি আমরা বলি কি হিমোলাইটিক অ্যানিমিয়া। নর্মালি একটা রেড সেল যেটা লাইফ স্প্যান সেটা হচ্ছে 120 ডেজ। যদি দেখা যায় 120 ডেজ থেকে অনেক কমে গেছে তাহলে আমরা বলবো যে রেড সেল কোনো কারণে খুব দ্রুত ভাঙতেছে, তার মানে হিমোলাইসিস হচ্ছে। এবং এই হিমোলাইটিক অ্যানিমিয়াতে দেখা যায় যে রেড সেল 120 দিন পর্যন্ত বাঁচে না, তার আগে এগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়। এখন আমরা জানি যে রেড সেল কোথায় তৈরি হয়, রেড সেল তৈরি হয় হইতেছে বোন ম্যারোতে। কার ইসে মানে কোনটা স্টিমুলেশন দিতে হয় যে কিডনি থেকে একটা ইরাইথোপয়েটিন একটা সিক্রেশন হয়, ইরাইথোপয়েটিন হরমোনটা কি করে বোন ম্যারোকে তখন স্টিমুলাস দেয়, সেই স্টিমুলাসের মাধ্যমে আমাদের রেড সেলগুলো তৈরি হয়। এখন যখন রেড সেলের পরিমাণটা কমে যাবে, এটাই বলছে যে লো টিস্যু অক্সিজেন লেভেলস ট্রিগার ইনক্রিজ হিমাটোপয়েটিন ইরাইথোপয়েটিন রিলিজ ফ্রম দ্য কিডনি। তার মানে কি রেড সেলের পরিমাণ কমে গেছে, ডিস্ট্রাকশন হয়ে গেছে, তার মানে কি টিস্যুতে অক্সিজেন আসতে পারতেছে না। তো অক্সিজেন আসতে না পারলে তখন টিস্যু বলবো, টিস্যু একটা সিগন্যাল ইরাইথোপয়েটিনকে একটা সিগন্যাল দিবে যে এই লো টিস্যু অক্সিজেনের একটা সিগন্যাল দেবে কি ইরাইথোপয়েটিন এখন রিলিজ হওয়া দরকার। কেন রিলিজ হওয়া দরকার? আরবিসি তৈরি করার জন্য। তাহলে ইরাইথোপয়েটিন রিলিজ হলো, আরবিসি তৈরি হলো। আচ্ছা, এখন এখানে আমি একটা দুটো টার্ম ইউজ করছি, ইরাইথয়েড এন্ড রেটিকিউলমিতে পড়ে থাকতে পারো যেটা হাউ মানে হোয়াট ইজ দ্য মানে ডেভেলপমেন্ট পাথওয়ে অফ আরবিসি, কিভাবে আরবিসি তৈরি হয়, বোন ম্যারো থেকে তৈরি হয়। তো সেখানে ইরাইথয়েড 11 প্রি ইরাইথয়েড আছে, ইরাইথয়েড আছে, ইরাইথোব্লাস্ট আছে, ইরাইথোব্লাস্টের পরে আছে নর্মোব্লাস্ট, নর্মোব্লাস্টের পরে আছে রেটিকুলোসাইট, রেটিকুলোসাইট থেকে ফাইনালি আমাদের তৈরি হয় হইতেছে ইরাইথোসাইট। এখন এই যে আমি বললাম যে মানে ইরাইথোব্লাস্ট, নর্মোব্লাস্ট, রেটিকুলোসাইট এগুলা সবগুলো হইতেছে বোন ম্যারোতে, এবং এগুলোর মধ্যে কিন্তু নিউক্লিয়াস আছে এবং আদার অর্গানেল আছে, কিন্তু
আস্তে আস্তে যে ইরেথ্রোব্লাস্ট, নর্মোব্লাস্ট এগুলা থেকে যত আস্তে আস্তে নিচের দিকে মানে যাচ্ছে এই ইরেথ্রোসাইট তৈরি হওয়ার প্রক্রিয়ার মধ্যে, তখন কি হয় আস্তে আস্তে আমাদের যে অর্গানেলগুলো আছে অর্গানেলগুলো শেড করা, অর্গানেলগুলো বের করে দেওয়া হয়। রেটিকুলোসাইটের মধ্যে ফাইনালি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটাও যখন ডিনিউক্লিয়েটেড হয়ে যায় মানে নিউক্লিয়াসটা বের করে দেওয়া হয়, তখন এটা এই রেটিকুলোসাইটটা আমাদের ব্লাডে প্রবেশ করে। তার আগে কিন্তু সবকিছু হইতেছে কোথায়? বোন ম্যারোতে। তারপরে রেটিকুলোসাইট ইরেথ্রোসাইট এলিমেন্ট তৈরি হবে মানে রেটিকুলোসাইট হইতেছে যে ফাইনাল স্টেপ, এটার পরে হইতেছে আমাদের রেড ব্লাড কর্পাসলটা। তার মানে বেশি পরিমাণ ইরেথ্রোথয়েড এলিমেন্ট তৈরি হবে, বেশি পরিমাণ রেটিকুলোসাইট তৈরি হবে। রেটিকুলোসাইট তৈরি হলো, রেটিকুলোসাইট তৈরি হয়ে রয়েছে, এখন আমাদের ইরেথ্রোসাইট দরকার, রেটিকুলোসাইট থেকে নিউক্লিয়াসে বের হয়ে যাবে, সে ইরেথ্রোসাইট হিসেবে ব্লাডে চলে আসবে, সার্কুলেশন চলে আসবে। এটা হচ্ছে প্রক্রিয়া। এখন দেখা যায় কি যে ইরেথ্রয়েড হাইপারপ্লাসিয়া এন্ড রেটিকুলোসাইটোসিস আর হলমার্কস অফ অল হিমোলাইটিক অ্যানিমিয়া। তারপর রেড ব্লাড সেল যেহেতু অনেক বেশি আছে, রেড ব্লাড সেল যেহেতু ডিস্ট্রাকশনটা বেশি হচ্ছে, এর ফলে কি হইতেছে নতুন নতুন রেড ব্লাড সেল তৈরি হওয়া দরকার। আমি সরি যে আমি অনেক সময় সেল বলি, আসলে এটাকে সেল না বলে কর্পাসল বলাই ভালো। তো আরবিসিটা বেশি বেশি দরকার। তার মানে কি বেশি করে ইরেথ্রয়েড তৈরি হবে, ইরেথ্রয়েড থেকে আস্তে আস্তে সেটা ডেভেলপ হয়ে রেটিকুলোসাইট তৈরি হবে। নর্মালি রেটিকুলোসাইট ইরেথ্রয়েড আমরা বলতেছি যে এটা বোন ম্যারোতে থাকে, কিন্তু যখন আরবিসির পরিমাণ খুব কমে যাবে তখন এই কিছু কিছু রেটিকুলোসাইট আমাদের সার্কুলেশনে চলে আসবে। নর্মালি সার্কুলেশনে থাকে মাত্র 1% রেটিকুলোসাইট, কিন্তু যখন খুব বেশি আরবিসির ডিস্ট্রাকশন হয় তখন এই রেটিকুলোসাইটস এর পরিমাণটা ব্লাডে বেড়ে যায়। এই জন্যই বলা হয়েছে যে রেটিকুলোসাইটোসিস, আমরা একটু আগেই বললাম যে সাইটোসিস মানে সংখ্যা বেড়ে যাওয়া। তা নর্মালি ব্লাডে যতগুলো রেটিকুলোসাইট থাকবে, আরবিসি বেশি ডিস্ট্রাকশন হলে এই রেটিকুলোসাইটের পরিমাণটা আমাদের ব্লাডে দেখা যাবে অনেক বেশি হয়ে গেছে। আমি আবার বলতেছি যে রেটিকুলোসাইটটা হইতেছে কি আরবিসির ঠিক আগের স্টেপটা। আরবিসিতে নিউক্লিয়াস নাই, রেটিকুলোসাইটে নিউক্লিয়াস আছে, এবং রেটিকুলোসাইট নর্মালি থাকে কোথায়? বোন ম্যারোতে। যখন আরবিসির দরকার, রেটিকুলোসাইট থেকে নিউক্লিয়াসটা বের হয়ে যায়, নিউক্লিয়াসটা বের হয়ে সেই ডিনিউক্লিয়েটেড রেটিকুলোসাইটটা কোথায় চলে আসে? সার্কুলেশনে চলে আসে, এবং তখন আমরা এটাকে বলি ইরেথ্রোসাইট। আচ্ছা, ইন সিভিয়ার হিমোলাইটিক অ্যানিমিয়া the erythropoietic drive may be so pronounced. erythropoietic drive বলতে কি বলছে? যে আমার এখন প্রচুর পরিমাণ আরবিসি দরকার, তার মানে কি বেশি পরিমাণ ইরেথ্রোপয়েটিনটা তৈরি হচ্ছে, সিক্রেশন হচ্ছে। সিক্রেশন এসে কি করতেছে? বোন ম্যারোকে সিগন্যাল পাঠাচ্ছে যে তুমি বেশি বেশি আরবিসি তৈরি করো। এখন আরবিসির পরিমাণ এত কমে গেছে যে বোন ম্যারো আরবিসি তৈরি করে মানে সে ডিমান্ড ফুলফিল করতে পারতেছে না। তখন কি হবে? তখন হবে কি এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিস শুরু হবে, মানে বোন ম্যারোতে না আরো কিছু কিছু জায়গায় তখন এই ইনক্রিজ ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য আরবিসি প্রোডাকশন তৈরি শুরু হয়ে যাবে। সেটা কোথায় হতে পারে? লিভারে হতে পারে, স্প্লিনে হতে পারে, লিম্ফ নোডে আরবিসি তৈরি শুরু হয়ে যেতে পারে। এটা বলছে যে ইন সিভিয়ার হেমোলাইটিক অ্যানিমিয়া, যে আমার আরবিসির চাহিদা এত বেড়ে গেছে যে আমার বোন ম্যারো আরবিসি তৈরি করে কুলোতে পারতেছে না, ফলে এক্সট্রা মেডুলারি মানে মেডুলার বাইরেও তখন এই হেমাটোপয়েসিস বা ইরাইথ্রোপয়েসিস, যেমন স্পেসিফিক বলি ইরাইথ্রোপয়েসিস শুরু হবে। এখন এই হেমোলাইটিক অ্যানিমিয়া মূলত দুই ভাগে, একটা হইতেছে এক্সট্রাভাস্কুলার, একটা হইতেছে ইন্ট্রাভাস্কুলার। এক্সট্রাভাস্কুলার মানে কি? ভেসেলের বাইরে। তার মানে ভেসেলের বাইরে যদি হিমোলাইসিস হয়, বাইরে যদি আমাদের আরবিসি গুলো ভাঙে, কি কজ দেখলাম? দেখি, ইনক্রিজ ডিস্ট্রাকশন অফ রেড সেলস বাই ফ্যাগোসাইটস পার্টিকুলারলি ইন দি স্প্লিন। মানে রেড ব্লাড সেলগুলা আমরা জানি যে 120 দিন পরে রেড ব্লাড সেলগুলা স্প্লিনে ডিস্ট্রাকশন হয়ে যায়। স্প্লিন কি করে? এটাকে ডিস্ট্রাকশন করে। এখন এই ডিস্ট্রাকশনের রেটটা যদি অনেক বেড়ে যায়, যে রেড ব্লাড সেল যাচ্ছে, ডিস্ট্রাকশন খুব বেশি হইতেছে। আচ্ছা, spleen contains large number of macrophages, the principal cell responsible for removal of damaged or antibody coated red cells from the circulation. ম্যাক্রোফেজটা কি? আমরা যে লিউকোসাইটে পড়ছি, গ্রানুলার সেলসের মধ্যে দুটো, একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হচ্ছে মনোসাইট। তো এটা
এই ম্যাক্রোফেজ গুলো যখন স্প্লিনে থাকে বা কোনো টিস্যুতে থাকে, যে সে মানে ড্যামেজ টিস্যুকে রিমুভ করবে, তখন সেটা তার সাইজটা অনেক বড় হয়ে যায়। নর্মালি মনোসাইটের যে সাইজ, এই ক্ষেত্রে স্প্লিনে থাকলে বা অন্য কোনো টিস্যুতে থাকে তখন সাইজটা অনেক বড় হয়ে যায়, তখন এই জন্য আমরা এটাকে বলা হয় ম্যাক্রোফেজ। আমরা তো যে ফাজ আমরা জানি যে ফাজ, তো ম্যাক্রোফেজ মানে যে তার সাইজটা বড় এবং সেটা কোথায় আছে, সে স্প্লিনে আছে। তার মানে ম্যাক্রোফেজের কাজটা অনেক বেড়ে যায় তখন, মানে সে আরো বেশি বেশি পরিমাণ আরপিসিটাকে ডিস্ট্রাকশন করা শুরু করে। আমরা কি দেখতে মানে কি কোন বায়োকেমিক্যাল টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে ইয়েস এটা এই হিমোলাইসিসটা এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস? সেটা কি? হাইপার বিলিরুবিনেমিয়া এন্ড জন্ডিস স্টেমিং ফ্রম ডিগ্রেডেশন অফ হিমোগ্লোবিন ইন ম্যাক্রোফেজ। আমরা জানি যে হিমোগ্লোবিনের একটু পরে আমরা পড়বো যে হিমোগ্লোবিন, সেখানে গ্লোবিন আছে, সেখানে হিম আছে, সেখানে আয়রন আছে। তার মানে কি, এটা যখন স্প্লিনের ডিস্ট্রাকশন হয়, স্প্লিনের ডিস্ট্রাকশন হয়ে কি হইতেছে, বিলিভার্ডিন বিলিরুবিন তৈরি হচ্ছে। তার মানে কি, বিলিরুবিনের পরিমাণ বাড়বে কখন? যদি আমাদের হিমোগ্লোবিনের ডিস্ট্রাকশনটা বেড়ে যায়, তখনই আমরা বলবো যে আমাদের এটা বিলিরুবিন তৈরি, মানে বিলিরুবিনের কনসেন্ট্রেশন বাড়তেছে, তার মানে হাইপার বিলিরুবিনিয়া তৈরি হচ্ছে। আচ্ছা, যেহেতু ডিস্ট্রাকশনটা বেশি হয়েছে, তার মানে কি ম্যাক্রোফেজের কাজ অনেক বেড়ে যাবে, ম্যাক্রোফেজ অনেক বেড়ে যাবে, কাজ বেড়ে যাবে। এই জন্য বলছে কি যে ভেরিং ডিগ্রিজ অফ স্প্লিনোমেগালি, মানে স্প্লিনের সাইজটা একটু বেড়ে যাবে, স্প্লিন যেটা আছে আমাদের সেটা সাইজটা একটু বেড়ে যাবে ডিউ টু ওয়ার্ক হাইপারপ্লাসিয়া অফ ফ্যাগোসাইটস ইন দ্য স্প্লিন। মানে স্প্লিনের যেহেতু ম্যাক্রোফেজ আছে, এখন আমাদের যেহেতু সেখানে ডিস্ট্রাকশন বেশি করতে হচ্ছে কোনো কারণে, ফলে কি আমাদের ম্যাক্রোফেজের সংখ্যা বাড়াতে হবে। হাইপারপ্লাসিয়া, এটা অনেক জায়গায় এটা আমরা শুনবা, হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া কি মানে সংখ্যা বেড়ে যাওয়া, কোন সেলের সংখ্যা বেড়ে যাওয়া, সেটাকে বলতেছে আমরা কি হাইপারপ্লাসিয়া। নর্মোপ্লাসিয়া মানে কি সেলের সংখ্যা যা আছে তাই, হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে সেলের সংখ্যা বেড়ে যাওয়া। আমরা অনেক সময় বলি হাইপারট্রফি, মানে সেলের সংখ্যা ঠিক আছে কিন্তু সেলের সাইজটা বড় হয়ে গেছে। সংখ্যা ঠিক, সাইজ বড়, যে 4টা সেল আছে, এইখানেও 4টা সেলই আছে, কিন্তু এই 4টা সেল নর্মাল সেলের থেকে তার সাইজটা অনেক বড় হয়ে গেছে, তখন আমরা এটাকে বলি যে হাইপারট্রফি হয়ে গেছে। কিন্তু এরকম হয় যে এখানে 4টা সেল আছে, কিন্তু 4টা সেলের জায়গায় এখানে 6টা সেল হয়ে গেছে, নর্মালি 4টা থাকে, এখন এখানে 6টা সেল হয়েছে, তখন আমরা বলবো যে এখানে হাইপারপ্লাসিয়া হয়েছে। তার মানে কি স্প্লিনের কাজ যেহেতু বেড়ে গেছে, ম্যাক্রোফেজের কাজ যেহেতু বেড়ে গেছে, এখন তখন সেখানে ম্যাক্রোফেজের সংখ্যাও বেড়ে যাবে, এটাকে বলতেছে যে এখানে হাইপারপ্লাসিয়া হচ্ছে অফ ম্যাক্রোফেজ। আচ্ছা, ইন ইফ লং স্ট্যান্ডিং ফরমেশন অফ বিলিরুবিন রিচ গলডস্টোন, যেহেতু বিলিরুবিন বেশি বেশি আমাদের মানে হিমোগ্লোবিন ভাঙতেছে, বিলিরুবিন পরিমাণ বাড়তেছে, ফলে দীর্ঘদিন ধরে যে অবস্থা চলতে থাকে, তাহলে সেখানে গলস্টোন তৈরি হতে পারে। তাহলে এগুলো হইতেছে এই বিলিরুবিনের পরিমাণ বাড়া, স্প্লিনোমেগালি হওয়া, স্প্লিনে ম্যাক্রোফেজের সংখ্যা বেড়ে যাওয়া, এরকম হলে আমরা বুঝবো যে ইয়েস এটা হিমোলাইটিক অ্যানিমিয়ার একটা রূপ, তবে সেটা এক্সট্রাভাস্কুলার। অন দ্য আদার হ্যান্ড ইন্ট্রাভাস্কুলার মানে ভেসেলের ভিতরে, ওটা ছিল ভেসেলের বাইরে, ব্লাড ভেসেলের বাইরে, এটা হচ্ছে ব্লাড ভেসেলের ভিতরে। ব্লাড ভেসেলের ভিতরে কি characterized by injuries that red cell literally burst within circulation, মানে সার্কুলেশন রেড সেলটা আছে, নরমালি আছে, কিন্তু কোনো একটা কারণে, কোনো একটা ইনজুরির কারণে রেড সেলগুলো ভেঙে যাচ্ছে। সেই ইনজুরিটা হতে পারে মেকানিক্যাল ফোর্স, যে খুব ফোর্সফুলি মুভ করতেছে, যেটা রেড সেলগুলো ভাঙতেছে, যেমন দিস ইজ এ টার্বুলেন্স ক্রিয়েটেড বাই ডিফেক্টিভ হার্ট ভালভ, মানে হার্টের ভালভের সমস্যার কারণে কি হইতেছে, যে এমন এমন টার্বুলেন্স তৈরি হইতেছে যে রেড সেলগুলো ভেঙে যাচ্ছে। অথবা কোনো বায়োকেমিক্যাল কোনো মানে এজেন্ট, অথবা কোনো ফিজিক্যাল এজেন্টের কারণে রেড সেলগুলো ভেঙে যেতে পারে, রেড সেলের মেমব্রেনগুলো নষ্ট হয়ে যেতে পারে। এখন এটার ফাইন্ডিংটা কি, এখন যেহেতু ভেসেলের ভিতরে রেড সেলগুলো ভেঙে যাচ্ছে, তার মানে কি রেড সেলের ভিতরে আছে কি, রেড সেলের ভিতরে আছে হিমোগ্লোবিন, তার মানে কি ব্লাডে হিমোগ্লোবিনের আমাদের দেখবো যে হয়ে গেছে, একটু বেড়ে গেছে, ঠিক আছে। হিমোগ্লোবিন ইউরিয়া, তার মানে সেই হিমোগ্লোবিনটা কোথায় যাচ্ছে, আমাদের ইউরিয়াতে চলে যেতে পারে, মানে বের হয়ে যাওয়া, রিলিজ হয়ে যাওয়ার জন্য। আরটা কি হিমোসাইডেনি ইউরিয়া। আচ্ছা দেখি,
hemoglobin released into the circulation is small enough to pass into the urinary space. মানে ইউরিনের ভিতর দিয়ে চলে গেল, সেই ইউরিনে ফ্রি হিমোগ্লোবিনটা আমাদের ফিল্ট্রেশন হয়ে ইউরিনে চলে গেল। যাওয়ার পরে এটা আবার রিঅ্যাবজর্ব হবে, টিউবুলার সেলটা আবার এটাকে রিঅ্যাবজর্ব করে দিবে। রিঅ্যাবজর্ব করে এটাকে সে কনভার্ট করবে কি হেমোসাইডারিন। হেমোসাইডারিনটা তখন আবার ইউরিনে চলে যাবে। ইউরিনে চলে যাওয়ার কখন চলে যাবে ইউরিনের মাধ্যমে? when renal tubular cells are sloughed, মানে রেনাল টিউবুলার যখন শেড হয়, নষ্ট হয়ে যায়, তখন রেনাল টিউবুলার সেলগুলো যখন চলে যাচ্ছে তখন এই হিমোগ্লোবিনটা হিমোসাইডারিন হিসেবেও আমাদের বডি থেকে বের হয়ে যেতেছে। তাহলে হিমোসাইডারিনটা যদি ব্লাডে, আমরা যদি দেখি হিমোসাইডারিন ব্লাডে কিছু হিমোসাইডারিন আছে, তাহলে আমরা বলবো হিমোসাইডারিনটা কোত্থেকে আসছে? কারণ সেখানে ফ্রি হিমোগ্লোবিন ছিল, সেই ফ্রি হিমোগ্লোবিনটা প্রসেসড হয়ে কনভার্ট হয়ে হিমোসাইডারিন তৈরি হয়েছে। তার মানে কি এই হিমোসাইডারিনের তাহলে অরিজিন কারণ হয়েছে নিশ্চয়ই ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়েছে। তাহলে আমরা বলতেছি যে বিলিরুবিন যদি বেড়ে যায়, তার মানে সেটা হইতেছে দ্যাট মে বি ওয়ান কজ অফ এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস। অন্যদিকে যদি ইউরিনের মধ্যে হিমোগ্লোবিন পাওয়া যায়, আমাদের ইউরিনের মধ্যে হিমোসাইডারিন পাওয়া যায়, তাহলে আমরা ফ্রি হিমোগ্লোবিন যদি বেশি পাওয়া যায়, তাহলে আমরা বলবো যে এটা নিশ্চয়ই ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়েছে। আমরা আজকের মতো আজকে এটা লাস্ট স্লাইড, যেটা আমরা বলছি একটা সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া। আচ্ছা, আমরা যে ফিগারটা দিছি সেই ফিগারটা হইতেছে কিসের? যে আমাদের নরমাল হিমোগ্লোবিনের স্ট্রাকচার। এই হিমোগ্লোবিন নামটা বুঝে তো আমরা বুঝি যে হিমোগ্লোবিন মানে হিম প্লাস গ্লোবিন, হিম প্লাস গ্লোবিন। তো এই গ্লোবিন কয়টা চেইন থাকে? গ্লোবিনের চেইন থাকে কয়টা? এখানে দেখতে পাচ্ছি ছবিতে 4টা চেইন। সবুজ যেটা সেটা হচ্ছে আমরা বলতেছি গ্লোবিন আলফা, এটাও আলফা 1 আলফা 2, ভেরি স্লাইটলি ডিফারেন্স। বিটা 1 বিটা 2 খুব স্লাইটলি ডিফারেন্স। আমরা ইন জেনারেলি বলি 2টা আলফা চেইন 2টা বিটা চেইন আছে। প্রত্যেকটা চেইনের সাথে কি আবার একটা করে হিম যুক্ত আছে, যেটা হচ্ছে নন প্রোটিন। হিম হইতেছে কি নন প্রোটিন একটা গ্রুপ, প্রত্যেকটা চেইনের সাথে একটা করে হিম। এবং হিমের মাঝখানে কি আছে? লালটা দেখা যাচ্ছে কি আমাদের আয়রন। তার মানে যে আমরা একটা হিমোগ্লোবিন চিন্তা করি যে ওয়ান সিঙ্গেল মলিকুল অফ হিমোগ্লোবিন, তাহলে সেখানে কয়টা আয়রন আছে আমাদের? তাহলে সেখানে আছে আমাদের 4টা আয়রন। আচ্ছা, তার মানে কি একটা হিমোগ্লোবিন তাহলে কয়টা অক্সিজেন ক্যারি করতে পারে? 4 মলিকুল অফ অক্সিজেন ক্যারি করতে পারে। কিভাবে? কারণ সেখানে 4টা আয়রন আছে, 4টা আয়রন 4টা অক্সিজেন মলিকুলের সাথে সে বাইন্ড করতে পারে। আচ্ছা, এখন প্রতিটা ইরাথ্রোসাইটে বলছে যে প্রতিটা ইচ ইরাথ্রোসাইট ইজ ফিল্ড উইথ অ্যাপ্রক্সিমেটলি 280 মিলিয়ন মলিকুলস অফ হিমোগ্লোবিন। প্রতিটা হিমোগ্লোবিন মানে আরবিসির ভিতরে 280 মিলিয়ন মলিকুল হিমোগ্লোবিন আছে। তার মানে এখন যদি বলি যে কতগুলো অক্সিজেন ক্যারি করে, তাহলে 280 মিলিয়ন গুণ 4, এতগুলা মলিকুল অক্সিজেন প্রতিটা রেড সেল কি করতে পারে? ক্যারি করতে পারে। এখন আমরা যে চেইনগুলো দেখতেছি যে আলফা 2টা বিটা 2টা, এবং তাদের নিজস্ব একটা কনফরমেশন আছে। সিকেল সেলের ক্ষেত্রে কি হয়? যে সিকেল সেল অ্যানিমিয়া ইজ কজড বাই এ সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড সাবস্টিটিউশন ইন বিটা গ্লোবিন। এই বিটা চেইনের একটা সিঙ্গেল একটা সাবস্টিটিউশন হয়। সাবস্টিটিউশন হয়ে যেটা আমরা পরে পড়বো, সাবস্টিটিউশন হওয়ার ফলে দেখা যায় যে এর কনফরমেশনটা চেঞ্জ হয়ে যায়। কনফরমেশন চেঞ্জ হয়ে সে একটা পলিমার তৈরি করে ফেলে, যেটা অনেকটা সিকলের মতো। একটা সিকল তোমরা দেখছো হয়তো যে সিকল তৈরি হওয়া, তো সেটাকে এই জন্য বলা হইতেছে এটাকে সিকেল সেল। কি মানে কি পরিবর্তনের কারণে? এই বিটা গ্লোবিন চেনের একটা অ্যামিনো অ্যাসিড পরিবর্তনের কারণে তার পুরো কনফরমেশনটা চেঞ্জ হয়ে যায়, কনফরমেশন টার্নস ইনটু এ সিকেল ফর্ম। দ্যাটস ওয়াই দিস অ্যানিমিয়া ইজ নোন অ্যাজ সিকেল সেল অ্যানিমিয়া।